মেজবা এবারই প্রথম পার্লামেন্টে গেল এবং তার জন্য একটা মানে ভিন্ন রকম একটা মেজাজ নতুন করে যাত্রা শুরু করা। আর আজকের অনুষ্ঠান শুরু করছি ডক্টর তুহিন মালিক আপনাকে দিয়ে। আজকে আমাদের যে বিষয়বস্তুটা ছিল সেটা হলো সুশাসন, গণতন্ত্র এবং বাস্তবতা। কি মনে হয় আপনার কাছে তিনটির বর্তমান বাস্তবতা? না, আসলে তো গণতন্ত্র যদি সেই অর্থে বলা হয়, একটি তো আরেকটির সাথে আসলে সম্পৃক্ত আর কি। আমরা তো গণতন্ত্র অর্জন করেছি, একটি আরেকটিকে কোন রকম আলাদা করার সুযোগ নেই, কিন্তু গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি এবং আপনাদের মনে আছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনটাই হয়েছিল গণতান্ত্রিক আন্দোলন। এবং শুধু আমরা এই জায়গায় এসে কিন্তু থেমে যাইনি। 90-এ যখন কেয়ারটেকার প্রভিশন নিয়ে জাস্টিস শাহাবুদ্দিনকে যেভাবে আমরা এনেছি, পরবর্তীতে সংবিধান সংশোধন করলাম এবং 94 থেকে তত্ত্বাবধায়কের আন্দোলন শুরু হলো। তারপর আমরা বেশ কয়েকটা কেয়ারটেকার অধীনে নির্বাচন করে গণতন্ত্রটাকে আরো সুসংহতি করার চেষ্টা করেছি, যে না, গণতন্ত্রটা মিনিংফুল হোক, মানুষ তার ভোটটা নিজের ইচ্ছা অনুযায়ী এবং সফলভাবে দিতে পারুক। এই যে গণতন্ত্রের উপরিকাঠামোগত জায়গায় আমরা চলে গিয়েছিলাম এবং গণতন্ত্রের উপরিগত কাঠামোতে চলে যাওয়ার নামই হচ্ছে সুশাসন নিশ্চিত করা। এখন সুশাসনের স্কিমগুলো কিন্তু বাংলাদেশের জনগণ নিয়েছে। সেখানে হিউম্যান রাইটস কমিশন করা হয়েছে, যদিও এটা দাঁত নাই নখ নাই, তারপরেও করা হয়েছে। আপনার দুদক করা হয়েছে। বিচার বিভাগ সেই অর্থে স্বাধীন না হলেও আমরা পৃথকীকরণ করতে পেরেছি। স্থানীয় সরকার কাঠামো আমরা শক্তিশালী করার চেষ্টা করেছি। তথ্য কমিশন গঠন হয়েছে। আমরা পাবলিক সার্ভিস কমিশনকেও একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি। সুশাসনের দিকে কিন্তু আমরা ছুটে যাচ্ছিলাম, কিন্তু পঞ্চদশ সংশোধনীর পর আমরা সুশাসন থেকে তো অনেক দূরে সরে এসে এখন গণতন্ত্রের জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এখন আরো সময়টা এমন চলে গেছে, গণতন্ত্র চলে গেছে, এখন জীবনে বেঁচে থাকার জন্য মানুষ প্রাণন্ত ছোটাছুটি করছে। মানে এটা কেমন বেঁচে থাকাটা, মানে বুঝলাম না, ক্লিয়ার না এটা। মানে গণতন্ত্রটা এমন ভাবে বাস্তবতায় রূপ লাভ করেছে, গণতন্ত্র আমার জন্য এখন একরকম হয়ে গেছে, আপনার জন্য আরেক রকম হয়ে গেছে। গণতন্ত্র সংজ্ঞাটা চিরদিন ক্ষমতায় থাকার নাম এক পক্ষ গণতন্ত্র করে ফেলেছে, আর যে কোনো ভাবেই ক্ষমতায় আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে নিজের দলের মধ্যে ভাগ বাটোয়ারা করার এই যে সংস্কৃতি, গণতান্ত্রিক কোড আনকোড গণতান্ত্রিক সংস্কৃতি কিন্তু আমাদের গণতন্ত্রের মূল্যবোধ থেকে বের করে নিয়ে এসছে। যার ফলশ্রুতিতে আপনি দেখেন 5ই জানুয়ারি নির্বাচনে সরকার বলা হচ্ছে যে এই নির্বাচন যদি না হতো তাহলে দেশ জঙ্গি হয়ে যেত এবং একটা ভয়ানক বিপদ হতো। তো দেশটাকে জঙ্গি থেকে বাঁচানোর জন্য আমাদের গণতন্ত্র না হলেও চলে, ভোটাধিকার না হলেও চলে। এই যে একটা ফর্মুলা আমরা তৈরি করে ফেলেছি, এখন গণতন্ত্র প্রয়োজন না। সরকার এটাও বলছে যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা কিন্তু ইলেকশনটা করেছিল না। সরকারের ভাষ্য, সংবিধানের দোহাই তারা তখনও দিয়েছিল এবং আপনার মনে আছে ডিসেম্বরের দিকে তো জানুয়ারি 5 তারিখের আগ পর্যন্ত সংবিধান একেবারেই মৃত্যুসজ্জায় ছিল। সরকার বলছিল যে কোনো সময় সংবিধান মারা যাবে, এখনই তাকে বাঁচানো হোক। এখন কিন্তু এই কথাটা বলা হয় না। পাশ করে ফেলার পর কিন্তু সংবিধান এখন খুবই তাজা হয়ে গেছে এবং পঞ্চদশ সংশোধনীর কথাও কিন্তু বলা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হয়েছে, জাজমেন্টের। কিন্তু আপনি দেখেন, লক্ষ্য করেন, খায়রুল হকের জাজমেন্টের অন্যতম অংশ ছিল যে 42 দিন আগে আপনাকে সংসদ ভাঙতে হবে। সরকার কি 42 দিন আগে সংসদ ভেঙেছে? খায়রুল হকের জাজমেন্টের বড় স্যালাইন ফিচার ছিল যে ইলেকশন কমিশনকে সর্বময় ক্ষমতা দিতে হবে। ইলেকশন কমিশনকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে? খায়রুল হকের জাজমেন্টের একটা বড় অংশ ছিল এবং মেইন পার্টি ছিল, যেটা শর্ট জাজমেন্টে ছিল, অন্ততপক্ষে 2টা টার্ম এই বিপদ, আশঙ্কা, সন্ত্রাস, সংঘাতের জন্য 2টা টার্ম অন্তত কেয়ারটেকারের আন্ডারে করার জন্য উনি বলেছেন। সেটা কি 2 টার্ম করা হয়েছে? তো আমরা আদালতের দোহাই তখনই দেই যখন নিজের ঘাড়ে জিনিসটা পক্ষে আসে। তো এই আদালত তো একজনকে রং হেডেডও বলেছে, কিন্তু সেটা তো আমরা মানছি না। আমি আসবো আপনার কাছে। আমরা